দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক গেল কয়েক মাস ধরে কিন্তু নিত্যপণ্যের দামে অনেকটা নাভিশ্বাস সাধারণ ক্রেতারা, এবং দিনের পর দিন যাচ্ছে, শীতকালও প্রায় চলে আসছে, কিন্তু সবজি সহ অন্যান্য পণ্যের দাম এখনো হাতের নাগালে আসছে না। এই নিত্যপণ্যের দাম বিশ্ববাজারের দোহাই দেয় ব্যবসায়ীরা, তবে সেই বিশ্ববাজারের দোহায়ে কি সব পণ্যের দামই বাড়ছে? নিত্যপণ্যের দাম কি সত্যিই বাড়ার কথা এতটা, নাকি এখানে রয়েছে কোনো কারসাজি? সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি যুক্ত হয়েছেন বিভিন্ন খাত থেকে। আমি একটু আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর নাসরিন লুবনা, তিনি সহসভাপতি ক্যাব রাজশাহী অঞ্চলের। জনাব এম এস সিদ্দিকী রয়েছেন, তিনি সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। কে এম খোরশেদ আলম রয়েছেন, তিনি আমাদের পরিচিত মুখ, চালের ব্যবসায়ী, সভাপতি অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন খন্দকার রুহুল আমিন, তিনি সাবেক পরিচালক FBCCI। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন জনাব মাহবুব রানা, আমদানি ও রপ্তানিকারক চট্টগ্রাম। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব, তবে দর্শক হাতে থাকা বাজার দরের একটি রিপোর্ট দেখে আসতে চাই। শুক্রবার ছুটির দিন থাকায় বাড়তি ভিড় রাজধানীর বাজারগুলোতে। দরজায় কড়া নাড়ছে শীতকাল, তার প্রভাব পড়েছে সবজির বাজারে। উঠেছে আগাম যে সবজি, তার দাম বেশি হলেও এসব নতুন সবজি আসায় দাম কমেছে পুরনো প্রায় সব সবজির। নতুন ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, আর নতুন টমেটোর কেজি এখন 120 টাকা। সপ্তাহের ব্যবধানে আলুর দামও বেড়েছে। শীতকালের সবজি পুরোপুরি না আসলে সবজির দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। একই জিনিস কিনতেছে, কিন্তু গেছে সপ্তাহে এই সপ্তাহে আরো দাম বেশি। শীত ভরপুর হবে, আমদানি বেশি হবে, তখন দাম কমবে। তবে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দামও। গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী ছিল ব্রয়লার মুরগির দাম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে, আর ডিমের ডজন এখন 115 টাকা। ব্রয়লার 190 থেকে এখন 160 টাকা আসছে, অনেক কমছে। তবে তেল, চিনি, আটার মতো নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। এক সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি তেলের দাম বেড়েছে 60 টাকা। একই সাথে দাম বেড়েছে খোলা তেল ও পাম অয়েলেরও। 5 লিটার সর্বোচ্চ রেট হয়ে গেছে এখন 730। সাধারণ মানুষের ইনকাম তো ওইভাবে বাড়তেছে না, ইনকামের সাথে পাল্লা দিয়ে তো মানুষ পারতেছে না। তো নিষেধাজ্ঞা উঠে যাবার পর বাজারে উঠতে শুরু করেছে রূপালী ইলিশ। চালের বাজার এই মুহূর্তে স্থিতিশীল আছে, তবে আগামী মাস থেকে চাল আমদানি বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়বে বাজারে বলছেন বিক্রেতারাই। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের দাম নিয়ে যে রিপোর্টটি দেখছিলাম, সেখানে কিন্তু নানা বিষয়ে অনেক কথা উঠেছে, এবং আমরা এই সব ব্যাপারে আসলে প্রশ্ন নিয়ে যাব। জনাব এম এস সিদ্দিকী, শুরুতেই আপনার কাছে আসতে চাই, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার দোহাই দেয় ব্যবসায়ীরা, এটি আসলে কতটুকু বাস্তব? যে সমস্ত পণ্য বাংলাদেশেই তৈরি হয় সেগুলোর দামও তো কম নয়, সেগুলো তো বেড়েই চলেছে। এখন আপনার প্রশ্নের ভিতরেই তো একটা লিডিং প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা কেন দাম বাড়ায়। আপনারা মার্কেটটাকে কোনোদিনই বিবেচনায় নিয়ে আসেন না। একটা প্রোডাক্টের মার্কেটে সবচেয়ে বড় স্ট্রং প্লেয়ার হচ্ছে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা, এবং ক্রেতা এবং বিক্রেতার চাহিদা এবং সামর্থ্য, বিক্রির সাপ্লাই ডিমান্ড, এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইস ফিক্সেশন হয়। এই থিওরিটাকে, অর্থনীতির এই থিওরিটাকে আমরা অস্বীকার করি। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের দেশের বাস্তব অবস্থা, লজিস্টিক থেকে শুরু করে যে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য সুবিধা, সরকারের রেগুলেটর, সরকারের যে বিভিন্ন সংস্থার প্রভাব, এগুলোকে আমরা মোটেই বিবেচনায় নেই না। আমরা প্রাইস স্টাবিলাইজেশনের জন্য টিসিবির মতো একটা হাতি, হোয়াইট এলিফ্যান্টকে আমরা পাই। শত শত কোটি টাকা সরকারের লস হয়ে যাচ্ছে টিসিবির মতো একটা অর্গানাইজেশনকে টিকিয়ে রাখার জন্য। টিসিবির লোকজনকে জিজ্ঞেস করেন না কেন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে এটার উত্তর পাওয়া যাবে। আমার বক্তব্য হচ্ছে যে জিনিসপত্রের সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে প্রাইস ফিক্সেশন হয়। আপনি যদি বলেন যে ব্যবসায়ী যে সিন্ডিকেট প্রাইস বাড়িয়ে দেয়, সেটা সিন্ডিকেটেরও একটা থিওরি আছে। সেটা হচ্ছে যে কতজন 5 জনের বেশি যদি ব্যবসায়ী থাকে একটা আইটেমের,
5 জনের বেশি হোলসেলার যদি থাকে তাহলে সেখানে আর সিন্ডিকেট হতে পারে না, থিওরি বলে। এখন আমরা সহজভাবে বলে দিই যে সিন্ডিকেট করে প্রাইস বাড়িয়ে দিয়েছে। এখন যে জিনিসগুলোর দাম কমলো সেটাকে সিন্ডিকেট করে দাম কমিয়ে দিল? এই প্রশ্নগুলো আমি আপনার কাছে রেখে দিই। আপনি খুবই সুন্দর কথা বলেছেন জনাব এম এস সিদ্দিকী। আমরা শুধু ব্যবসায়ীদের একটি কথা মানে একেবারে কি বলে, এটি সবসময় বলা হয় যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। বাস্তবতা কি, এই বিষয়টি আসলে অনেক ক্ষেত্রেই ধামাচাপা খেয়ে যায়। অনেক সময় দেখা যায় বাজারে প্রচুর সাপ্লাই থাকার পরেও সেই পণ্যের দাম বাড়ছে। আমরা এসব বিষয় নিয়ে আপনার কাছে আবারও আসবো, তবে আমরা এই মুহূর্তে চট্টগ্রামে যেতে চাই। আমাদের সঙ্গে একজন আমদানিকারক রপ্তানিকারক যুক্ত হয়েছেন, তিনি জনাব মাহবুব রানা। জনাব মাহবুব রানা, বিশ্ববাজারে কি পণ্যের দাম কিছুটা কমে আসতে শুরু করেছে কিনা, যে সমস্ত পণ্য আসলে সাধারণ মানুষের সাথে রিলেটেড সেগুলোর দাম কমেছে কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে দেখুন, বিশ্ববাজারের দাম তো বেড়েছে, এখানে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে জাহাজ ভাড়া, কন্টেইনার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কারণে যে করোনাকালীন সময়ে একটা জাহাজ, ধরুন আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসলো, এটা বাংলাদেশে বহির্নোঙরে অনেকদিন অপেক্ষা করতে হয়, সিরিয়াল পায় না, এবং তাদেরকে আগে কোভিড টেস্ট করতে হয় নাবিক এবং সংশ্লিষ্ট ক্রুদের, সে কারণে অনেক দিন দেরি হয়। একটা জাহাজ যদি একদিন বেশি অপেক্ষা করতে হয় বহির্নোঙরে, তাহলে তার প্রতিদিন ড্যামারেজ গুনতে হয় $10,000, অর্থাৎ বাংলাদেশের 9 লক্ষ টাকা মতো। এই সমস্ত কারণে আজকে কন্টেইনার ভাড়া, যেটা আমরা আগে আমদানি বা রপ্তানিতে কন্টেইনার ভাড়া দিতাম $600 থেকে $700, এটা হয়েছে আজকে $2,000। মানে 3 গুণের মতো বেড়েছে। কারণ শুনুন, তারপর হচ্ছে আপনার ডলারের দাম বৃদ্ধি পাওয়া। আমাদের, আপনারা জানেন, আমদানির চাইতে রপ্তানি অনেক কম, সেই কারণে আমাদের ডলার দেশের স্বল্পতা রয়েছে, বেশি দামে ডলার কিনতে হয়। আপনারা এই কারণে বিদেশি যেগুলো আমদানি নির্ভর পণ্যগুলোর দাম বেড়ে গেছে। আরেকটা, যেমন আমি আপনাকে পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের দাম কমতি কেন? ইন্ডিয়া থেকে এটা বাই রোডে আসে, জাহাজ যুগে নয়। মায়ানমার থেকে দিয়ে আসে, সমুদ্র পথে আসে। আজকে মায়ানমারের পেঁয়াজ খাতুনগঞ্জের রেট হচ্ছে 15 থেকে 30 টাকার ভিতরে, ইন্ডিয়ান পেঁয়াজ 40 থেকে 45 টাকার ভিতরে, এটা কমেছে দাম। কিন্তু আমদানি নির্ভর যে সমস্ত পণ্য, তেল, চিনি, ভোজ্য তেল সহ, এগুলোর দাম সহজে কমার সম্ভাবনা নেই যতদিন না কন্টেইনার ভাড়া, জাহাজ ভাড়া, ডলারের দাম না কমে, বহির্বিশ্বে এই সমস্ত মালের দাম না কমে। তার মানে এখনই আপনি কোনো স্বস্তি, খুব দ্রুতই বাজারে স্বস্তি আসবে এমন কোনো সম্ভাবনা দেখছেন না, তাই তো? না, শুনুন, ইন্ডিয়াতে এখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে। ইন্ডিয়াতে গত সেপ্টেম্বরের 11 তারিখ ভোজ্য তেলের উপর ডিউটি ফ্রি করে দিয়েছে। তারা সাধারণ জনগণের কথা চিন্তা করে, ক্রমতার কথা চিন্তা করে, কোভিডের কথা চিন্তা করে ডিউটি ফ্রি করে দিয়েছে ইন্ডিয়াতে গত সেপ্টেম্বরের 11 তারিখ। কিন্তু আমাদের দেশে কোনো ধরনের ডিউটি ফ্রি করা হয়নি। তো এটার ইয়া পড়ছে সাধারণ ক্রেতার উপর গিয়ে। এখানে সিন্ডিকেট বলতে দুই একটা, যে আমাদের একটু আগে ভাই বললেন, না একেবারে করা হয়নি তা নয় জনাব মাহবুব রানা। কদিন আগেই কিন্তু আমরা দেখেছি জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু চিনি এবং পেঁয়াজের উপর শুল্ক কমিয়েছে, আমদানি শুল্ক। আমরা আশা করি ধীরে ধীরে সেই পণ্যের গুলো দামও কিছুটা কমিয়েছে সে বাজারে, আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের দাম খানিকটা কমেছে। আশা করি আপনি যেটা বলেছেন সত্যি কথাই, যে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে হয়তোবা এই পণ্যগুলোর দাম স্বাভাবিক হয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব রানা, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এই মুহূর্তে রাজশাহী যেতে চাই, চট্টগ্রাম থেকে ডক্টর নাসরিন লুবনা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ এবং যেসব জেলার মানুষগুলো আসলে জীবন ধারণ করতেই সংগ্রাম করছে এই করোনা মহামারীর পরে, তাদের উপরে কতটুকু নেতিবাচক প্রভাব পড়ছে এবং এই নিত্য পণ্যের দাম কমাতে ক্যাব কি ধরনের ভূমিকা পালন করছে? আসলে প্রথমেই বলতে চাই, করোনা মানে কিন্তু আরেকটি যুদ্ধ, করোনা যুদ্ধর পরে সবকিছু কিন্তু বিপর্যস্ত থাকে। কারণ অনেকে চাকরি হারিয়েছে, অনেকে ব্যবসা চালাতে পারেননি, এবং দারিদ্র সীমার নিচে অনেক মানুষ নেমে এসছে, আরো বেশি 5 কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে আছেন। অথচ এখন হওয়া উচিত ছিল, আমরা কিন্তু কথা বলছি দৈনন্দিন আমাদের ব্যবহার্য পণ্য নিয়ে, দ্যাট মিনস চাল, ডাল, তেল, লবণ, সবজি, মুরগি, মাছ, যেগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন, যেগুলো নিত্যপণ্য যেগুলো। হ্যাঁ, আমি কিন্তু বহির্বিশ্বের দিকে যাচ্ছি না, আমি একটি ছোট্ট আমার বাস্তব উদাহরণ দিয়ে এখানে আমি বলতে চাই। আমি যেহেতু রাজশাহীতে থাকি, নাটোর থেকে একটু ভেতরে বনপাড়া, ওইখানে কিন্তু তরমুজ উৎপাদিত হয়। তরমুজ ওখানে আমি রাস্তায় দেখেছি
100 টাকার মধ্যে চমৎকার একটি তরমুজ পাওয়া যাচ্ছে, আমি নিজে কিনেছি, এবং সেটি নিয়ে আমি সেই তরমুজই যখন রাজশাহীতে আসছে আমাকে কিন্তু কিনতে হচ্ছে 400 টাকা। 400 টাকা দিয়ে, মানে একই সাইজের বলছেন আপনি? 400 টাকা, জি জি, মানে একই সাইজের যেটি 100 দিয়ে কিনেছেন সেটিই কি 400 টাকা? একই সাইজের একই কোয়ালিটি। এবং যখনই প্রশ্ন করা হচ্ছে যে আমি তো কিনে নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, তোমাদের এইগুলো 400 টাকা কেন, তখনই কিন্তু প্রথমেই বলেন যে পরিবহন কস্ট। এখন আমার প্রশ্ন যে নাটোর থেকে এখানে আসতে পরিবহন কস্ট আসলে কতটুকু, কি এমন খরচ? আমি আসলে যারা আলোচনা করছেন বহির্বিশ্বে আমি যাচ্ছি না, আমি ন্যাশনালি আলোচনা করলাম। এখন আপনারা বুঝে দেখেন যে ফাঁকটি কোথায়। আসলে ফাঁকটি আমার যেটা মনে হয়, সবসময় আমি যেটা বলতে চাই, আমাদের বড় একটি ঘাটতি কিন্তু রয়েছে আমাদের ইথিক্সের। আমরা যারা ব্যবসা করি, এটা কিন্তু ইথিক্স কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ফিল করতে হবে। তাহলে এই ইথিক্সটি আপনি যদি প্রশ্ন করেন যে এই ইথিক্সটি কিভাবে করা যায়, এইটা আসলে আমাদের, আমি এইখানে আমি জানি না সুযোগ পাবো কিনা, এই জন্য এর মধ্যে ইনক্লুড করতে চাই। পাঠ্যপুস্তকে আমার মনে হয় এই জিনিসটি ইনক্লুড করা উচিত প্রথম থেকেই। এবং আরো আপনি বলেছেন যে ক্যাব কি উদ্যোগ নিয়েছে, ক্যাব কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে, তার মধ্যে ক্যাবের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর যদি বাস্তবায়ন ঘটে, আমার বিশ্বাস ক্রেতা বা ভোক্তা কিন্তু আরো একটা জিনিস দেখেন। ডক্টর নাসরিন লুবনা, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের সঙ্গে আরো কজন অতিথি যুক্ত রয়েছেন। আপনি খুব সুন্দর একটি পয়েন্ট বলেছেন, পাঠ্যপুস্তকে যুক্ত করার বিষয়টি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আসলে একেবারে প্রান্তিক পর্যায়ে ব্যবসা করে, তারা হয়তো বা কোনো একাডেমিক শিক্ষা তারা নিয়ে আসেনি, তাদেরকে কি করে দেওয়া যায় সেই প্রশ্নে আপনার কাছে পরে আসবো আমরা। এই মুহূর্তে আমরা একটু আসলে চালের বাজার থেকেও ঘুরে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ.কে.এম. খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আমরা দেখলাম মাঝখানে চালের বাজার অনেকটাই স্থির হয়েছিল, যদিও গত 2-1 দিন আমরা শুনেছি ভারত থেকে আমদানি বন্ধ, এই ধরনের গুজব ছড়িয়ে বাজারে আবার চালের দাম বাড়ানোর চেষ্টা। এটি কি অপচেষ্টা বলবেন, নাকি এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে? জনাব খোরশেদ আলম, আপনি মিউট করা রয়েছেন। জনাব খোরশেদ আলম, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাকে আমি এই বিষয়ে একটু বলতে চাই যে দ্রব্যমূল্য, আপনি সিদ্দিকী সাহেব বলছেন আপনার ডিমান্ড এন্ড সাপ্লাই, আপনার যখন কোন পণ্যের যখন প্রয়োজনীয়তা বেশি হবে তখন তার মূল্য বেড়ে যাবে। যখন আপনার দেখেন পণ্য সরবরাহ বেশি আছে, আপনার পণ্যের দাম কমবে, সরবরাহ কম, পণ্যের দাম আপনার বেড়ে যাবে। এখন চাল যদি বিদেশ থেকে আসে বা ভারত থেকে আসে, সেই চালটা যখন আসা বন্ধ হবে তখন সরবরাহটা কমে যাবে। তখন স্বাভাবিকভাবে যে আমাদের যে স্থানীয় ব্যবসায়ীরা তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, এটা একেবারে হয়েই থাকে। যে কোনো পণ্যের কথাই বলেন না কেন, আমরা যখন দেখছি পেঁয়াজের দাম অনেক টাকা, যখন দেখতেছে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে, ট্যাক্স কমাই দিচ্ছে, তখন একেবারে একদিনের ভিতরে 15 টাকা কমে গেল। এই যে একদিনে কমে গেল, এটা কিভাবে কমলো সেটা নিয়ে একদিন আমরা টকশোতে অনেক আলোচনা হয়েছিল। আমার কথা হলো যে আমাদের নৈতিকতা হারাই ফেলছি ব্রাদার, আমাদের নৈতিকতা ফিরে আসতে হবে। আমাদের ব্যবসা করে টাকা জি জনাব খোরশেদ আলম, সেই নৈতিকতা বিষয়ে আসলে ডক্টর নাসরিন লুবনা ইতিমধ্যে বলেছে রাজশাহী থেকে, সেটি আমরা শুনেছি। আপনি যদি একটু বলেন যে চালের দাম নিয়ে কেন সেই পণ্যটি, সবচেয়ে প্রয়োজনীয় যে পণ্যটি, সেটির উপরই কেন বারবার বিভিন্ন অপপ্রচার, বিভিন্নভাবে দাম বাড়ানোর চেষ্টা, এবং আপনি এই খাতেরই একজন বড় ব্যবসায়ী, আপনার কাছ থেকে জানতে চাই। এখন ব্যাপার হলো চালটা নিয়ে বেশি কথা হচ্ছে। চালটা আমার নিত্য প্রয়োজন, প্রত্যেক দিন 3 বেলাই আমাদের ভাত সাধারণত 3 বেলা খাই, অনেকে এখন আমরা কিন্তু 2 বেলা খাই, কেউ 1 বেলাও খায়, এই অভ্যাস চলে আসছে। এখন এইটার উপরে বেশি কথা হয়, এই জন্য আপনি দেখেন যে প্রত্যেক দিনই কিন্তু আপনারা সবজি নিয়ে কথা বলেন, তারপরে দুইটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তের দরকার, চাল এবং সবজি। এখন চাল যে হারে দাম বাড়ছে, এটা আমাদের কিন্তু উৎপাদন অনেক আছে, আমাদের কিন্তু চাউলও আছে, ইম্পোর্ট না করলেও কিন্তু আমাদের চাউল আছে। আমি আপনাকে এককালে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যে স্থানীয় ভাবে যে উৎপাদন হয়েছে সেই চাউল কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সেই পকেট থেকে সেই ধানগুলো চালগুলো আমরা বের করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতাই আমরা বলবো। এখন যদি আমরা এগুলো যদি মার্কেটে নিয়ে আসতে পারি, সচল করতে পারি, তাহলে কিন্তু পণ্যের দাম, চালের দাম কমিয়ে আসবে। আর এই যে বিভিন্ন সময় যেটা হচ্ছে আপনি দেখতেছেন, এটা দীর্ঘ 2000 সালে যখন একটু সময় দেবেন,
আপনি যখন আমি আপনাকে সময় দেব জনাব খোরশেদ আলম, আপনাকে আমি সময় দেব, তবে একটি বিরতি আমরা নিতে হবে, তারপর আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন রয়েছেন, জনাব খন্দকার রুহুল আমিন। আপনার কাছে একটু আসতে চাই। জনাব রুহুল আমিন, আপনি এফবিসিসি এর সাবেক পরিচালক। কি এই যে ধরনের যখন আসলে বাজারে অস্থিরতা তৈরি হয়, তখন তো ব্যবসায়ী চেম্বারগুলোর ভূমিকা থাকে, এফবিসিসি এর যে ভূমিকা থাকার কথা, যে রাখার কথা, সেটি তারা রাখতে পারছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে এর আগে যে সমস্ত বক্তারা বললেন তাদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলাম। তো এই জিনিসটা আমাদের যেখানে খেয়াল করা দরকার তা হলো কি কারণে বাড়ছে। যেমন যেগুলো ইম্পোর্ট করে আনছে কি কারণে বেড়েছে এটা আপনারা শুনেছেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আমাদের যে আমরা যে সবজি বাজারটা ধরি, মাছের বাজার অঞ্চলে দেখা যায় যে কৃষকরা দাম কম পাচ্ছে, এখানে বেশি হচ্ছে। এটা কিন্তু আমাদের মূলে যেতে হবে। আমাদের কমার্স মিনিস্ট্রি যেটা আছে তাহলে তাদের 8টা সেল আছে, 8টা সেলের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পোর্ট কত হচ্ছে, আমাদের প্রোডাকশন কত হচ্ছে, আমাদের চাহিদা কত আছে, প্রতি 3 মাস অন্তত তারা বের করছে। এখানে আমাদের যে সবজি যে চাহিদার কারণে কি কারণে বাড়ছে, 2টি কারণে বাড়ছে, এটা খেয়াল করতে হবে। তাহলে জি জনাব রুহুল আমিন, যান্ত্রিক ত্রুটির কারণে যে আপনার ধরেন আপনার রাজশাহী থেকে যদি আপনার ঢাকাতে আসে, মাঝখানে তাদের যে সমস্ত আন্ডার হ্যান্ড টাকাটা দিতে হয় এখানে। জি জনাব খন্দকার রুহুল আমিন, যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা ছোট বিরতিতে যাব। বিরতি থেকে এসে এই নিত্য পণ্যের দাম কেন বাড়ছে, এটি সত্যিই কারসাজি কিনা, সেই বিষয়ে আরো প্রশ্ন নিয়ে আসবো। থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, নিত্য পণ্যের অস্থিরতা কে দায়ী, সেই বিষয়ে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে যারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন। জনাব এ কে এম খোরশেদ আলম, আপনি সেই সময়ে বলতে চেয়েছিলেন চালের বাজার অস্থিরতা কারা করছে, সেই বিষয়ে আপনার কাছে আমরা সরাসরি এখন যেতে চাই। জনাব খোরশেদ আলম। আমি সাউন্ড কিন্তু কম শুনতে পাচ্ছি। জি, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমি যেই কথাটি সেই সময় বলতে চেয়েছিলেন, আপনাকে থামাতে হয়েছিল, যদি সেটি এখন বলেন, চালের দামের অস্থিরতার পেছনে কারা ভূমিকা রাখে, কারা করছে আসলে? জি, ধন্যবাদ। আমি যে কথা তখন বলতে চেয়েছিলাম যে একা কারো যখন আসছিল, যখন আর্মিদের হাতে ক্ষমতা ছিল, আপনি দেখছেন তখন নিত্য পণ্যের দাম অনেক ছিল, জি, চালের দাম অনেক ছিল, নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে নির্বাচনের পরে 2009-তে যখন বর্তমান সরকার আমলি সরকার ক্ষমতা আসার পরেই কিন্তু সম্পূর্ণ জিনিসপত্রের দাম কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে। আমি বলতে চাই যে এটা একটা পলিসি, সরকারের পলিসির উপরে কিন্তু সবকিছু নির্ভর করে। আর এই ব্যবসাটাই কিন্তু দেশকে, পৃথিবীর যে কোনো দেশে কিন্তু কে রাখে, ব্যবসায়ীরাই। এই ব্যবসায়ীরাই যদি না করে তারপর দিন দেখবেন এক সপ্তাহ ব্যবসায়ীর অফ থাকবে, এরপর দিন সরকার থাকার দরকার নাই। কেন ব্যবসায়ী নিয়ে সরকার থাকবে কি নিয়ে? আমি বলতে চাই ব্যবসাদের উপরে কোনো দোষারোপ না এনে আপনারা পদ্ধতিগত সিস্টেমটা পরিবর্তনে নিয়ে আসেন, অপচয় বন্ধ করেন। এই রাষ্ট্রীয় অপচয় যদি বন্ধ করতে পারেন, তখন যদি স্বজনপ্রীতি বা সিন্ডিকেট করার মতো ক্ষমতা আমার এ কে এম খোরশেদ আলম সাহেবের নাই। আমাকে যদি রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে সেই ধরনের কিছু লোক যদি আমাকে সাপোর্ট না দেয়, আমি সিন্ডিকেট টিকতে পারবো না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব খোরশেদ আলম। আপনার এই কথাটি নিয়ে আমি জনাব খন্দকার রুহুল আমিন আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই সরকার কিন্তু বিব্রত ব্যবসায়ী সিন্ডিকেটকে ধরতে, কারণ সরকারের নানা কাজের মধ্যে এটি কিন্তু একটি বড় প্রেশার তৈরি করে যখন বাজার অস্থির হয়ে যায়। জনাব রুহুল আমিন, আপনি যে জনাব খোরশেদ আলম বলছিলেন যে ব্যবসায়ীদেরকে তাদের নিজেদের গতিতে ছেড়ে দেওয়া উচিত, সেইটির সাথে একমত কিনা? হ্যাঁ, আমি এই কারণে একমত, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসায়ী কিন্তু আপনার মোটামুটি সঠিকভাবে ব্যবসা করতে চায়, কারণ তারা সবসময় চায় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলেও তারা ব্যবসা করবে, দ্রব্যমূল্য যখন কমে যায় তখনও ব্যবসা করে। এখানে যে জিনিসটা দরকার, যে সরকারের সাথে একটা সমন্বয় করে কিভাবে মনিটরিং করে যে আমার সাপ্লাইটা কিভাবে হবে, যে সিদ্দিকী ভাই বললেন আমাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ানোর কোনো প্রশ্নই থাকে না। এখানে আপনাদের কথা হয়েছে যে অনেক সময় আমরা সাপ্লাই বেশি দেখি, আপনাদের বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি আমদানি নির্ভর হয়, আমাদের আমদানির উপর নির্ভর করতে হবে। লোকাল মার্কেটে আমাদের যেটা প্রোডাকশন
মানুষের উপর ডিপেন্ড করতে হয়। এই জন্য একটা সুন্দর মনিটরিং প্রয়োজন। যেমন আমি বলতে চাচ্ছি যে পাইকারি বাজারে আপনি আমাদের জিনিসপত্রের দামটা কেন এত ডিফারেন্ট? একই কারণ হয়, যেখানে দেখতে হবে যে আমাদের এখানে কারা কারা পার্মানেন্ট ব্যবসা করছে, আমাদের যেমন কারণ বাজে কারা কারা ব্যবসা করছে সরকার ভালো করে জানে, বাণিজ্য মন্ত্রণালয় জানে। এখানে দেখা যায় ট্রাক নামার সাথে সাথে কিছু ফরিয়া বা কিছু মধ্যস্বত্ব ব্যবসায়ী চলে আসে, হয়তো রাজনীতির সত্যসায়, প্রশাসনের সত্যসায়। এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কোনোভাবে নিত্য প্রয়োজন দ্রব্যের দামটা পারবে। জি জনাব রুহুল আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ডক্টর নাসরিন লুবনা, আপনার কাছে এই বিষয় নিয়ে আসতে চাই যে এই যে নিত্যপণ্যের দাম অস্থির এবং আপনি বলছিলেন তখন যে ব্যবসায়ীদের আসলে ইথিক্স মেনে চলা উচিত, সেই ইথিক্সটি ব্যবসায়ীদেরকে মানাতে কি করতে পারে সরকার? ধন্যবাদ। আমি মনে করতে চাচ্ছি যারা ডক্টর নাসরিন লুবনা বলবেন। হ্যাঁ আমি সেটাই ভেবেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটি একটি চমৎকার প্রশ্ন যে আসলে আমার যেটা মনে হয়েছে এই ইথিক্সটা কিন্তু একদিনে কখনো তৈরি করা সম্ভব নয়। এটি একটি লেন্দি প্রসেস এবং এই প্রসেস এখনই শুরু করতে হবে। একদম ছোট্ট বিদ্যালয়ে যারা আছে, প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে যদি আমরা কনজিউমার রাইটস, ক্রেতাদের কি অধিকার, ভোক্তাদের কি অধিকার, বিক্রেতাদের কি দায়িত্ব এবং একজন বিক্রেতার কি কি ইথিক্স মেনে চলা উচিত। কারণ দেখেন, বিক্রেতা যে চাল বিক্রি করছে সে কিন্তু আমার মাছ কিনছে, তার মানে একজন যদি অসৎ হয় সে ঠিকই টাকার পাহাড় গড়ছে, কিন্তু সেও কিন্তু প্রতারিত হচ্ছে এবং এই প্রতারণার ফাঁদে কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। এক্সপায়ার ওষুধ খেয়ে মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা এইটার শিকার হচ্ছি। তার মানে দেখেন, মানুষের কালোবাজার এবং লোভ লালসা মানুষকে প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে। তা এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ইথিক্স তৈরি করতে আমি যেমন লয়ের মানুষ, আমরা কিন্তু একজন অ্যাডভোকেটের ইথিক্স তৈরি করার জন্য আমাদের কিন্তু কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত পাঠ্যসূচি রয়েছে। সেই রকম আমার মনে হয় স্কুল কলেজ সব ক্ষেত্রে আমরা যেমন ধর্ম, তার মানে আপনি বলছেন পাঠ্যপুস্তক থেকে শুরু করে সরকারের উচ্চমহল পর্যন্ত এই ব্যবসায়ীদের ইথিক্সের উপর জোর দিতে হবে। ডক্টর নাসরিন লুবনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরবো। জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু আসতে চাই যে এই যে নৈতিকতার কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের, বাংলাদেশের ব্যবসায়ীরা সেটি মানতে চায় না অনেক ক্ষেত্রেই, সেই অভিযোগও রয়েছে। সেটি মানাতে সরকার কি তাহলে শেষ পর্যন্ত কি জোর করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রয়োগ করাতে হবে? কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব? আপনাকে পাল্টা যদি প্রশ্ন করি, সাংবাদিকরা কি এথিক মেইনটেইন করে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি এথিক্স মেইনটেইন করে? কোন পেশার লোকেরা এই দেশে এথিক্স মেইনটেইন করে? আর আপনারা যখন কথা বলেন তখন এত অ্যাবসলিউট টার্মে এথিক্স এর কথা বলেন, প্রতারণার কথা বলেন, সিন্ডিকেটের কথা বলেন, এগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ। আমি আপনাকে বাংলাদেশের সেটি অবশ্যই আপনি প্রতিটা ক্ষেত্রেই বলতে পারেন, এটা আপনি বলতেই পারেন, কিন্তু যখন ব্যবসায়ীরা এথিক্স নষ্ট করে তখন কিন্তু সাধারণ মানুষের পকেট কাটা যায়। যেসব মানুষ খুব কম আয় করে তাদের জীবনে খুব বড় প্রভাব আসে, সেটি হয়তোবা আপনার মতো মানুষের জীবনে প্রভাব আসবে না। ওকে, আমাকে কথা বলতে দেন, কথা বলতে দেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষকের গবেষণায় দেখা গেছে যে মূল্যে ঢাকা শহরে একটা তরকারি পাওয়া যায় সেই মূল্যের 40% হচ্ছে ট্রাকের ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্ট। আর এর সাথে বাংলাদেশে যে পরিমাণ চাঁদা দিতে হয়, পুলিশ সন্ত্রাসী লোকাল সরকারি দলের মাস্তান যে টাকাটা দেওয়া, এই টাকাটার উপরে কোনো গবেষণা এখন পর্যন্ত হয় নাই। তা আমি অনুমান করতে পারি, 40% যদি ট্রান্সপোর্টেশন কস্ট হয়, আরো 25 to 30% হচ্ছে চাঁদাবাজির খরচ। সুতরাং আপনি যদি 40% এবং 25% যোগ করে এটা যদি রিটেল প্রাইস থেকে বাদ দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যে মনের মতো যে প্রাইসটা চান সেই প্রাইসে আপনি জিনিসটা। আর আরেকটা জিনিস সিস্টেম লস। আমাদের দেশে লজিস্টিক সিস্টেম যেটা মার্কেট সাপ্লাই চেইন, যেটা এই সাপ্লাই চেইনে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো সাবসিডি নাই। জি, বাংলাদেশে যে সিস্টেম আছে এটা সারা পৃথিবীতে টোটালি নিয়ন্ত্রিত সরকারের হাতে, লোকাল গভর্নমেন্টের হাতে। আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কারোরই কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা যাচ্ছে তাই ভাবে
চলছে, সেজন্য ওই চাঁদাবাজি ওই ট্রান্সপোর্টেশন। জনাব এম এস সিদ্দিক, চাঁদাবাজি যে বিষয়টি বললেন এটি নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে ট্রাক মালিক সমিতিরা কিন্তু আসলে সারা দেশে তারা ধর্মঘট করেছে, ট্রাক চলাচল বন্ধ রেখেছিল। তারপরে কি কোনো প্রভাব পড়েছে, মানে ইতিবাচক কোনো পদক্ষেপ, ইতিবাচক কিছু হয়েছে কিনা সেই বিষয়ে আমরা একজন ব্যবসায়ীর কাছে জানতে চাই। জনাব মাহবুব রানা, চট্টগ্রামে থেকে আপনি রয়েছেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ট্রাক মালিকরা অনশন করলো তারপরে কি পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন হয়নি। তাদের এখানে গ্রুপিং এর কারণে তারাই চাঁদার ভাগাভাগি নিয়ে এগুলো হয়েছে, এতে কোনো পরিবর্তন হয়নি। এখানে তাদের গ্রুপিং আছে। আরেকটা ব্যাপার আপনারা ভালো করে লক্ষ্য করলে খেয়াল রাখবেন, ব্যবসায়ীরা কিন্তু কখনো ইচ্ছে করে দাম বাড়াতে পারে না। আমি যদি একটা পণ্য আমদানি করে থাকি, এটা আমি বেশি দাম ধরে বিক্রি করতে জন্য বসে থাকলে খন্দকার রুহুল আমিন ভাই, সিদ্দিকী ভাইরা কিন্তু ওনারাই আমদানি করেছেন, ওনারাই বিক্রি করে দিবেন। এখানে যে কেউ ইচ্ছে করে দ্রব্যমূল্য দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এখানে যারা আমদানিকারক আছেন সবসময় কিন্তু তাদের উপর দোষ দেওয়া হয় বা দোকানদারদের উপর দোষ দেওয়া হয়, এটা কিন্তু ঠিক না। এই যেটাই আপনার সিদ্দিকী সাহেব বলছিলেন 5 জনের উপরে সিন্ডিকেট থাকে না, হয় না, এটাই কিন্তু বাস্তবতা। আমরা যারা আমদানি করে থাকি, আমরা আমদানি করে আমরা পোর্ট থেকে সেল করে দিই, আর তো নিয়ে সেল করে দিই। জনাব মাহবুব রানা, তাহলে আপনি বলছেন যে ব্যবসায়ীদেরও সব ক্ষেত্রে দোষ নেই, সেটি আমরাও বলছি না, তবে আসলে দায় কার? এই যে নিত্যপণ্যের হঠাৎ দাম বেড়ে যাওয়া, এই দায় কার, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিরতির পরে আবারও আসছি। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটি বিরতির বাধা পেরিয়ে আবারও আসছি। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি নিত্যপণ্যের বাড়তি দাম এবং এটি নিয়ন্ত্রণের উপায় নিয়ে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল। আমরা ডক্টর নাসরিন লুবনা আপনার কাছ থেকে সেই সময় শুনছিলাম, আপনার কাছে আমরা সবার শেষে আসতে চাই, তবে শেষবারের মতো জনাব এ কে এম খোরশেদ আলম আপনার কাছেই আসতে চাই যে এই যে নিত্যপণ্যের এত কথা আমরা বলছি, কে দায়ী এবং কারা দায়ী, এটি নিয়ে আসলে আপনার কাছে শেষবারের মতো শুনতে চাই যে কি করলে আসলে এই বাজার স্বাভাবিক হবে, অস্থিরতা কমবে বাজারে। আপনার কথা শুনতে পারেন নাসিরুদ্দিন সাহেব, আপনি কথা শুনতে পারেন নাই? জি জনাব এ কে এম খোরশেদ আলম, আপনার কাছে প্রশ্ন ছিল চালের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কি করণীয় আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। চাউলের বাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসতে হলে আপনাকে প্রথমেই করতে হবে আপনার চাউলের যে উৎপাদন যারা করে, যারা যে রাইস মিল গুলোকে আপনার সচল করতে হবে। আপনারা জানেন এই রাইস মিল গুলো সচল থাকার জন্য 2009 থেকে আপনার 2015 সাল পর্যন্ত আপনার কোনোভাবেই কোনো চালের দাম হেট করে না, কোনোদিন কেউ বলতে পারে না যে আটার দাম বেড়ে গেছে। কারণ তখন এই সম্পূর্ণ রাইস মিল গুলো কম্পিটিশনে ছিল, কম্পিটিশনে থাকার জন্য এই প্রতিযোগিতা যখন থাকে তখন কোনো দাম বাড়তে পারে না। এখন আপনি জানেন যে রাইস মিল, অটো রাইস মিল এবং হাস্কির মিল বন্ধ হয়ে গেছে, 16,000 হাস্কির মিল বন্ধ। এরপরে আসে অটো রাইস, সেই অটো রাইস মিল গুলো কিন্তু এখন 80-90% বন্ধ অবস্থা, অর্থাৎ ভাড়ায় চলতেছে। কিরকম ভাড়ায় চলতেছে, এরা কারা চালাচ্ছে? এই এখন আমি আবার সময় দেবেন আমাকে ভাই। জি জনাব খোরশেদ আলম, আমাদের হাতে সময় খুবই কম, আমরা শেষ পার্টে রয়েছি, আপনি একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, যে কর্পোরেট যে ব্যবসায়ীরা যখন ঢুকছে চাউলের ব্যবসায়, যেমন সিটি গ্রুপ ধরেন, এসিআই ধরেন, এরকম যত গ্রুপ, স্কয়ার বলেন, প্রাণ বলেন, এরা যখন ব্যবসায় আসার পরে তখনই কিন্তু এই চালের বাজার অস্থির হয়েছে। অস্থির, তার মানে এখানে সরকারের সাবধানী পদক্ষেপ নেওয়া দরকার। জনাব খোরশেদ আলম আপনাকে ধন্যবাদ। আমরা শেষবারের মতো জনাব মাহবুব রানা চট্টগ্রামে যিনি রয়েছেন তার কাছে আসতে চাই। জনাব রানা, আপনি একটু বলবেন যে আপনার দৃষ্টিতে কি করলে আসলে এখন বাজার নিয়ন্ত্রণে আসতে পারে? শুনুন, করোনাকালীন সময়ে আসলে সারা পৃথিবীতে মানে স্তম্ভিত হয়ে গেছিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছিল, প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল। এটার কিন্তু প্রতিক্রিয়া এখন শুরু হয়েছে। শুধু চাল ডাল কাঁচা তরকারি নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, সবকে আসছে জানেন, একটা কম্পিউটারের মনিটরের 5-7 টাকা বেড়ে গেছে, ইলেকট্রনিক পণ্য এবং যে আয়রন জাতীয় পণ্য, সমস্ত পণ্য কিন্তু দাম দ্বিগুণ হয়ে গেছে। এখন মিল কারখানা আবার সারা বিশ্বে নতুন ভাবে চালু হয়েছে, আশা করি এটা 5-6 মাস 7 মাস পরে আবার আগের জায়গায় ফিরে আসবে। যেহেতু বন্ধ ছিল মিল কারখানা, আমাদের দেশে এই যে যাদের স্টক হোল্ডার তাদের কাছে ছিল না, তাদের কোনো বিক্রি হয়ে গেছিল, খালি হয়ে গেছিল।
নতুন ভাবে আমদানি শুরু হয়েছে। আমদানি হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব রানা আপনাকে। জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছে এই বিষয়ে আসতে চাই যে এই যে পুরো পৃথিবীব্যাপী নিত্য হওয়ার কোনো কারণ নেই। জি জনাব মাহবুব রানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এম এস সিদ্দিকী আপনার কাছে একটু আসতে চাই, এই যে পুরো পৃথিবীব্যাপী আমরা দেখছি যে নিত্যপণ্যের দামে একটি অস্থিরতা বিরাজ করছে, সেটি আসলে আপনার হিসেবে কি বলে? সারা পৃথিবীর বাজার এত অস্থির হওয়ার কারণ কি? এটি কবে নাগাদ স্থির হতে পারে? আসলে এই করোনার কারণে স্টাবিলাইজড হওয়ার মূল কারণ হচ্ছে রিলোকেশন অফ প্রোডাকশন। অনেক দেশের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, সেজন্য যেমন চায়নাতে প্রোডাকশন বেড়ে গেছে, সুতরাং অন্যান্য দেশের কিছু কিছু দেশে প্রোডাকশনই করতে পারেনি, ওরা ইন্ডাস্ট্রি ওপেন করতে পারেনি। সুতরাং আগে যে একটা স্মুথ সাপ্লাই চেইন ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য যেত, র মেটেরিয়াল যেত, সেটা ডিস্টাবিলাইজড হয়ে গেছে। তাতে হয়ে গেছে কি কোনো কোনো জায়গায় কন্টেনার খালি, কোনো কোনো জায়গায় রুটে জাহাজ খালি, কোনো কোনো রুটে জাহাজ পাওয়া যাচ্ছে না, কন্টেনার পাওয়া যাচ্ছে না। এই যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, যেমন ধরেন কদিন আগে সুয়েজ ক্যানালে 8 ঘন্টার জন্য একটা জাহাজ নষ্ট হয়ে গিয়ে তারা বলেছিল যে এইটাকে স্টাবিলাইজড করতে তাদের 1 মাস সময় লাগবে। মানে 8 ঘন্টা সুয়েজ ক্যানাল বন্ধ হয়ে থাকার কারণে 1 মাস লেগেছে পুরোনো সাপ্লাই চেইনটাকে অরিজিনাল জায়গায় নিয়ে আসতে। সুতরাং আমাদের মূল সমস্যা হয়ে গেছে আমাদের সাপ্লাই চেইনে, বিশেষ করে জাহাজ কোম্পানির এবং প্রোডাকশন সাইট গুলোতে কোথাও বন্ধ, কোথাও বেশি প্রোডাকশন হচ্ছে বাধ্য হয়ে। এটাই আমাদের টোটাল গ্লোবাল সাপ্লাই সিস্টেমের সাপ্লাই চেইনে র মেটেরিয়ালস এবং ফিনিশ প্রোডাক্টের ডিস্টাবিলাইজেশনের মূল কারণ। তার মানে কি মহামারী করোনা আমাদেরকে মানে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নিজস্ব দেশের উৎপাদন ব্যবস্থা বাড়ানোর কোনো বিকল্প নেই? এই বিষয়টি নিয়ে আমরা জনাব খন্দকার রুহুল আমিন আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা বিদেশি পণ্য নির্ভর, এখনো পর্যন্ত আমদানি নির্ভর অনেক ক্ষেত্রেই, সেটি কি আমাদের দেশে বাড়ানোর প্রয়োজন মনে করেন কিনা? মহামারী কি আমাদের সেটি বুঝিয়ে দিয়ে গেল কিনা? জি, অবশ্যই আপনি বলেছেন যে কথাটা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে যেটা আমরা ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট, আমাদের অবশ্যই নিজেদের প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়ানোর জন্য যে 100টি ইকোনমির জোন যেটা করা হচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এর সাথেও যে সমস্ত পণ্য আমাদের আমদানি নির্ভরশীল, সেটা যদি বাংলাদেশে করতে হয়, আমাদের এখানকার সেই পরিবেশ দিতে হবে, আমাদের এনবিআর ঝামেলা দূর করতে হবে, ব্যাংকিং ফ্যাসিলিটি দিতে হবে। এই ধরনের সুযোগ সুবিধা যদি সরকার দেয়, তবে অবশ্যই আমরা মনে করি আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা লোকাল প্রোডাক্ট করতে পারি। কিন্তু এখানে কিছু হচ্ছে নীতির জন্য, কিছু হচ্ছে এনবিআর এর অসাধুতার জন্য আমরা কিন্তু এগোতে পারছি না। আমরা যারা ছোটখাটো, যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার, আমরা যারা ব্যবসা করছি, এসএমই সেক্টরে আমরা প্রোডাক্ট করছি, আমাদেরকে সরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বা আমাদের রানিং ক্যাপিটাল দেওয়ার কথা স্বল্প সুদে, সেটা আমরা পাচ্ছি না। প্রকৃতকে বড় বড় যারা ইন্ডাস্ট্রির সাথে ব্যবসা জড়িত, তারা সহযোগিতা পাচ্ছে না। যে পর্যন্ত জনাব খন্দকার রুহুল আমিন, তার মানে আপনি বলছিলেন যে এখানেও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও, ঋণ পাওয়ার ক্ষেত্রেও বৈষম্য হচ্ছে। কাঁচামাল ইম্পোর্ট আমাদের সহায়তা না করে, তাহলে কিন্তু এই দেশ প্রোডাকশনে আমরা যেতে পারবো না। জি জনাব রুহুল আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষবারের মতো ডক্টর নাসরিন লুবনা আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে নিত্য পণ্যের অস্থিরতা, এবং আপনিও বলছিলেন বিভিন্ন পয়েন্ট, আপনারা কি সরকারের সাথে কোনো আলোচনায় বসেছেন কিনা? আপনারা সরকারকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা? দিন শেষে কিন্তু সাধারণ ভোক্তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনারা কি কি ভূমিকা রাখছেন পণ্যের দাম কমাতে? আমাদের পরামর্শগুলোর মধ্যে রয়েছে যে আপনারা কি সরকারের সাথে কোনো আলোচনা করেছেন কিনা? সেগুলোর শুল্ক হ্রাসের উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আরো একটি জিনিস, যেটা যে ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কিন্তু একটা রয়েছে 2009, সেটিকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে। ক্রেতারা যেন একত্রিত হয় এবং তারা তাদের অধিকার, 8টি অধিকার এবং 5টি দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো যেন বিক্রেতারা বুঝতে পারে, ক্রেতারা বুঝতে পারে এবং 8টি অধিকার সম্বন্ধে সচেতন হয়। আরো একটা জিনিস সেই আইনের মধ্যেই কিন্তু রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বিপণন কেন্দ্র, এই জায়গায় দ্রব্য মূল্যের একটি লিস্ট একেবারে সকলের যেন চোখে পড়ে, এইভাবে দৃশ্যমান থাকতে হবে। আমরা কিন্তু সেই জিনিসটি দেখতে পাই না। আমার মনে হয় এটা করা উচিত। এবং আরো একটা জিনিস, যেটা পাইকারি এবং খুচরো বিক্রেতা এবং যারা হচ্ছে একেবারে উৎপাদনকারী কৃষক, তাদের কাছ থেকে এই যে ভোক্তাদের হাতে পৌঁছানো পর্যন্ত মধ্যস্বত্বভোগী, সব ক্ষেত্রে আমার মনে হয় যেটা বারবার এসছে,
যে নজরদারি এবং তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন চাঁদাবাজি, দুর্নীতি সেগুলো যেন বন্ধ করতে পারি। ডক্টর নাসরিন লুবনা, আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদের অনেক কথা হয়তোবা আমাদের শোনা বাকি রয়ে গেল। তবে যেটি আসলে মোটা দাগে বলাই যায় যে এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগী, অতিরিক্ত পণ্য পরিবহন ভাড়া, সেই ব্যবসায়ীদের শুধুমাত্র দোষারোপ নয়। আমরা আসলে সব পক্ষকে নিয়ে একটি শক্তিশালী বাজার ব্যবস্থা চালু করতে পারি, তাহলে দিন শেষে হয়তোবা নিত্য পণ্যের দাম সহনীয় হবে, সাধারণ মানুষ বেঁচে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখতে পারেন নিউজ 24-এ।